গ্রিন টিভি নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। আগামী জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন তিনি। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। সেই সাথে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রায় 16 মাস পরে এসে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেল বাংলাদেশ। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট উৎসবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হবে, এই প্রত্যাশা ভোটারদের। মিতুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্ধারণ হলো ভোটের দিনক্ষণ, যার অপেক্ষায় ছিল পুরো জাতি। 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 9:30। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রাথমিক প্রস্তুতি প্রক্রিয়া শেষ করেছে। বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীর নামও চূড়ান্ত করেছে। নির্বাচন ঘিরে দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও পাল্টা অভিযোগ কোথাও কোথাও উত্তেজনাকর পরিবেশও তৈরি করেছে। যদিও কমিশন বলছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব। ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাচ্ছে। আমরা চাই এই যে 17 বছর স্বৈরাচারকে উৎখাত করার পরে আমরা যে একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশে যদি সুন্দরভাবে ভোট না হয় তাহলে আমরা কিন্তু আগামীতে পিছিয়ে যাব। যতগুলি দল আছে ছোট বড় সবাই মিল্লা জিল্লা সবাই নির্বাচনে যাইব, সবার সুযোগ সুবিধা দিতে হবে, এইটাই আমার, আর কিছু না। বিশ্লেষকরা মনে করছেন তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা আপাতত অবসান হলেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নির্বাচন কমিশন। সাংবিধানিক যে গণতন্ত্রের মাধ্যমে যাতে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গড়ে না ওঠে এবং সংবিধানের যে নীতিমালা অনুযায়ী যাতে কিছু পরিবর্তনের মাধ্যমে যাতে একটা সুন্দর লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে যাতে ভবিষ্যতে এক্সারসাইজ হয়, সেটাও এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যাশা রইল আমাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 21 নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে, তাই দুটি ভোট ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। মিতু, গ্রিন টিভি, ঢাকা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই এবং সৎ এবং যোগ্য মানুষ যেন ক্ষমতায় আসে, এটাই চাই। যে কিনা একবারে পিয়ন পর্যন্ত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যারা দেশের কল্যাণ চায়, মানুষের কল্যাণ চায়, সমাজের কল্যাণ চায়, এই সমস্ত লোক যেন ক্ষমতায় আসে, এটাই আমরা চাই। আমরা চাই আইন বাহিনী সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, সে কঠোরভাবে সে দায়িত্ব পালন করুক, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। সৎ লোক চাই, ভালো লোক চাই, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সবকিছু মুক্ত যেন ভালোভাবে চলে, এরকম যেন সুষ্ঠু নির্বাচন হয়, এটাই তো আসলে আমরা জনগণ সবাই চাই। হ্যাঁ, অবশ্যই এগুলো দুর্নীতিমুক্ত হইলেই তো ভালো হয়, এটাই হচ্ছে বিষয়। আমরা বাংলাদেশে এমন নির্বাচন চাই না যেখানে শ্রমিকরা ভোট দিতে পারবে না, আমরা ভোট দিতে পারবো না, আমরা ছোটখাটো যারা মানুষ আছে এরা ভোট দিতে পারবে না, এরকম আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই সুস্থ নির্বাচন। অন্তর্বর্তী সরকার তো সরকারই আছে, তার তো ভূমিকা অবশ্যই থাকবে, তার ভূমিকা ছাড়া তো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। তার তো অবশ্যই সুষ্ঠু নির্বাচন করার একটা প্রত্যয় বা প্রত্যাশা অবশ্যই আছে।
এবারের নির্বাচনের লড়াই হবে সবচেয়ে কঠিন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীদের রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন দলের শীর্ষ নেতারা। আহসান হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির পঞ্চম দিন। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে দেশ গড়ার সুযোগ আসবে বলে জানান বিএনপির মহাসচিব। সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসেছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে চিন্তা ভাবনা গুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীর্ষে পড়তে হবে। যারা বলে বিএনপি সংস্কার চায় না, তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য, এবং আপনাদের যে চেতনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেদিকে এগিয়ে যাওয়া। 5 আগস্ট ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পর নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলের নেতারা। 5 আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। মুক্তিযুদ্ধ নিয়ে যারা ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি আর এই নিয়ে ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। আয়েশার বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। এদিকে এই হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আয়েশার 6 দিন এবং তার স্বামী রাব্বিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। পুলিশ বলছে, হত্যার আগের দিন গৃহকর্মী আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করে। এটি নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিলেন নিহত লাইলা আফরোজ। এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2,000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভও কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই দুইটাই কারণ হতে পারে। পুলিশ জানায়, ঘটনার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে। পুলিশ বলছে, গৃহকর্মী আয়েশা ছিলেন পেশাদার চোর। বাসাবাড়িতে কাজের সুবাদে চুরি করাই ছিল তার স্বাভাবিক অভ্যাস। অতীতেও চুরির অভিযোগে পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি। এই হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কামরুল হাসান, গ্রিন টিভি, ঢাকা।
পথচারী ও যানবাহনের জন্য যেন মৃত্যু ফাঁদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর ঝিনাইদহ মহাসড়ক। প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে এই পথে, কিন্তু মহাসড়কের 6 লেন প্রকল্পে ধীরগতি এবং 48 কিলোমিটার পথ চলাফেরায় অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে চলাচলকারীদের। ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ ধীরগতির কারণে এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সময়মতো কাজ না শেষ হওয়ায় 3 দফায় বাড়ানো হয়েছে সময়সীমা, বেড়েছে ব্যয়ও। যশোরের চাচড়া থেকে শুরু করে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত নানা জায়গায় রয়েছে গর্ত, কোথাও উঠে গেছে পিচ। বৃষ্টি হলেই তৈরি হয় খানাখন্দের। মেরামতের নামে দেয়া হয়েছে পিচের ওপর ইটের সলিং। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল। যে রাস্তা যে পরিবেশ জীবনে দেখিনি যে পিচের পারে সলিং, তাও দেখছি এই ছোট গাড়ি ওই রাস্তার কারণে কত দুর্ঘটনা হচ্ছে ভাই। ও তো দ্রুত যদি মেরামত না করে তাহলে চলাচলের জন্য খুব সমস্যা মানুষের। রাস্তায় অ্যাক্সিডেন্ট, গাড়ি পাল্টি খাচ্ছে, গাড়ি ভেঙে চুরে রাস্তায় পড়ে থাকছে। যশোর যে মহাসড়কটি যে বেহাল অবস্থা, এতে করে আমরা যখনই বেরোই যানটা ঝুঁকির ভিতরেই থাকে। সরকারের কাছে আবেদন করছি যে রাস্তাটা যাতে মেরামত করে দেয়, মানুষজন চলাফেরা খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। 2021 সালে 4100 কোটি টাকা ব্যয়ে এই 6 লেন প্রকল্প। এই 6 লেন প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পরে 2023-24 অর্থ বছরে ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে মোট 6,626 কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে, আপনারা জানেন। তার ভিতরে কালীগঞ্জের চেক বিতরণ অলরেডি শুরু হয়েছে। তো জমিটা যত তাড়াতাড়ি আমরা বুঝে পাবো, কাজটা আমরা তত দ্রুত করতে পারবো বলে আশা করছি। গত বর্ষায় আমাদের আসলে অনেক রাস্তায় নষ্ট হয়ে গেছে এবং টানা কোনো সময় 10 দিন, কোনো সময় 5 দিন এইভাবে বৃষ্টির বর্ষণের কারণে রাস্তাটা ক্ষতিগ্রস্ত একটু বেশি হয়ে গেছে। তবে যতদিন না দ্রুত গতিতে কাজ শুরু হচ্ছে ততদিন ভোগান্তি পিছু ছাড়ছে না এই পথে চলাচলকারীদের। বেহাল সড়কে নিয়মিত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। ভোগান্তি কমাতে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমনটা প্রত্যাশা যাত্রী ও স্থানীয়দের। আফরাদ জামিন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক। গাজীপুরে জনশূন্য এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 2.5 কোটি টাকার সরকারি মার্কেট ভবন। 1.5 বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকা নির্মাণাধীন এই ভবনটির খোঁজও নেননি সংশ্লিষ্ট দপ্তর। পরিত্যক্ত ভবনটি এখন রাতের বেলায় বসছে মাদকসেবী সহ ও বখাটেদের আড্ডা। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্জন এক গ্রামীণ প্রান্তর, কোলাহলমুক্ত সে প্রান্তরে নেই মানুষের আনাগোনা, নেই কোনো দোকানপাট। এমন এক জনশূন্য এলাকার নাম পিরুজালি ইউনিয়নের হাটখোলা। আর সেখানে 2.5 কোটি টাকা ব্যয়ে সরকারি মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিগত সরকার। স্থানীয়রা বলছেন 2018 ও 19 অর্থবছরে সেখানে মার্কেট ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। 2023 সালে ভবনের কাজ শুরু করে MST জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 2024 সালের 18 মার্চ কাজ শেষ করার কথা থাকলেও পুরো ভবনের কাজ শেষ না করে ফেলে রেখে চলে যায় প্রতিষ্ঠানটি। এতে নাগরিকের করের অর্থের অপচয় হচ্ছে বলেও জানান তারা। তো এই বাজারটা মরে গেছে গা, তো এই বাজারটা জিন্দা করার জন্য ওই বিল্ডিংটা করছিল, কিন্তু বিল্ডিংটা এই জায়গায় না করে আরেকটু মেন রুটের পাশে করলে তাহলে দোকানদাররা সবাই মনে করেন একটু আরাম ভোগ করতে পারতো, দেখা যায় সচ্ছল হয়ে গেত গা, বাজারটাও মানে খারাই গেত গা। তারা আরও জানান 1.5 বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন ভবনটির খোঁজ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। পরিত্যক্ত ভবনে এখন রাতের বেলায় বসছে মাদকসেবীদের আড্ডা। রাস্তার সাথে থাকার কারণে অনেক বখাটে ছেলে পেলে এখানে নির্জন এলাকার হিসেবে অনেক মাদক দ্রব্য পান করে। এই বিল্ডিংটা তাড়াতাড়ি হস্ত বিভিন্ন জায়গায় লোকজনের শিডিউল দেওয়া দোকানের বরাদ্দটা দিয়ে দিলে সরকারের কাছে আমাদের এইটাই আবেদন। তবে এ বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলীকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কত দ্রুত এই কাজটি যেন মানুষের কাজে লাগে এবং জনস্বার্থে ব্যবহার করা যায় সেই উদ্যোগটুকু আমাদের উপজেলা প্রশাসনের থেকে যতটুকু করণীয় রয়েছে
আমি সেটা অবশ্যই করব সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে। এলাকাবাসীর দাবি মার্কেটটির কাজ দ্রুত শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়ার। সুরাইয়া অনু, গ্রিন টিভি নিউজ ডেস্ক। এবার জানাবো খেলার খবর। আসন্ন বিপিএলে অংশগ্রহণকারী 6 ফ্র্যাঞ্চাইজি আসর শুরুর আগে থেকেই দুর্নীতি বিরোধী ইউনিটের নজরদারিতে থাকবে, জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিকেলে নাভানা টাওয়ারে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কার্যালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মার্শাল জানান, আসর শুরুর অন্তত সপ্তাহখানেক বাকি থাকতেই অংশগ্রহণকারী সবগুলো দলের মালিক ও কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করে তাদের আয়ের উৎস ও ব্যাংকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে নেবে তার ইউনিট। সেই সাথে আইসিসির প্রবর্তিত দুর্নীতি বিরোধী নীতির শতভাগ নিখুঁত বাস্তবায়ন এবারের আসরে করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Banned from all cricket is a long process that takes several months. I have just received a 900-page report that has a lot of information in that I'm going through that will lead to a lot of investigations. I have given some advice to the Governing Council about people who should not be invited to this year's BPL. They are not banned from cricket. And I'm not going to say any more about that because I don't want to tread on their rights. এখন এ পর্যন্তই। গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।